তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের ইনহারেন্ট বেস সেটা নেই। যখন তখন যাকে খুশি পিটিয়ে হত্যা করা যাচ্ছে, পুড়িয়ে হত্যা করা যাচ্ছে। সরাসরি দেশের প্রতিটা নাগরিককে হুমকি দেওয়া হচ্ছে, কাউকে ছাড়া হবে না, এই দেশ শুধু ব্রাহ্মণ্যবাদের দেশ, এইটা তারা প্রমাণ করতে চাইছেন। মুসলমান এবং নিম্নবর্ণের ওপরেই প্রাথমিকভাবে আক্রমণ নেমে আসছে। ভারতবর্ষ জুড়ে একটা মবের মুলুক তৈরি হয়েছে, একটা মব রাষ্ট্র তৈরি হয়েছে। তুমি যদি বাংলা ভাষায় কথা বলো বাংলাদেশি সন্দেহে, তুমি যদি মুসলিম হও তো কোনো কথাই নেই। তোমার ভারতবর্ষ জুড়ে মানে বাঙালি নিধন চলছে, বাঙালি হত্যাযজ্ঞ চলছে। এই বিজেপি, এই আরএসএস বাঙালির খুনি, বাঙালির শত্রু এরা। সেটা 90 থেকে 18 কেউ বাদ যাবে। আসলে এইটা ওদের একটা আকাঙ্ক্ষা, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হবে না। আমার মনে হয় না বাংলায় বিজেপি সরকারে আসার কোনো সম্ভাবনা আছে। এই দেশে সাবিত্রীবাই ফুলে থেকে আম্বেদকর থেকে ভগৎ সিংরাও জন্মেছেন। তারা আমাদের পথ দেখিয়ে গেছেন দীর্ঘদিন ধরে লড়াই করে, কিভাবে এই দেশকে এই ব্রাহ্মণ্যবাদ এবং এই যে বিদেশ দ্বারা পরিচালিত যে পুঁজিবাদ, আদানি আম্বানি যে সম্পদ তুলে আমেরিকা, রাশিয়া, চীনের হাতে তুলে দিচ্ছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তারা যেভাবে চ্যালেঞ্জ দিয়েছেন আমরা সেভাবে চ্যালেঞ্জ নিয়েছি, এবং তারা যেরমভাবে বলবেন আমরা সেভাবে লড়াই করতে প্রস্তুত। এই এসআইআরটা সরাসরি এনআরসি করার জন্য করা হচ্ছে এবং দেশের কোটি কোটি মানুষকে বেনাগরিক করবে, এটাই মূল উদ্দেশ্য। তারা কোন সনাতনীদের জন্য কাজ করতে আমি তো জানি না। সেটা হতে পারে আদানিদের জন্য কাজ করছে, আম্বানিদের জন্য কাজ করছে, তারাও তো সনাতনী। কারণ 1 টাকায় জঙ্গল বিক্রি করছে আদানির কাছে, আরাবল্লী ধ্বংস করছে। কিন্তু এই রামনারায়ণ বাগেল, সেও তো সনাতনী, কিন্তু তাকে যখন হত্যা করা হলো কেরালাতে, তার প্রতিবাদ নেই। মানে এই আসামে 2 জন শ্রমিককে পুড়িয়ে মারা হলো, তার কোনো প্রতিবাদ নেই। কোন সনাতনীদের জন্য করছে? এই চলে শুভেন্দু, তার বাপ, তার রাজনৈতিক দল, এরা সব মিথ্যাবাদী। এরা মিথ্যাবাদী, মিথ্যা কথা প্রচার করছে। মানুষের দায়িত্ব এগুলোকে বোঝা। এবং অমিত শাহ থেকে কেন্দ্রের যে আরএসএস বিজেপি সরকার বসে আছে, যে আরএসএস আজকে অঙ্গুলি হলে নয় পুরো সিস্টেমকে চালাচ্ছে, তাদের বেসিক এজেন্ডা হচ্ছে এটাকে ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করা, যেখানে নিম্নবর্ণ, আদিবাসী এবং মুসলমান এদেশের নাগরিকরা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তারা পরিণত হবেন সস্তার মজুরে, যারা আদানি আম্বানিদের বিনা এতে শ্রম দিয়ে যাবেন খালি। এবং আদানি আম্বানি থেকে বড় বড় যারা উচ্চবর্ণের লোকেরা রয়েছে, তারা এই গরিব মানুষের যত ধন দৌলত সম্পত্তি যা কিছু রয়েছে, জমি জমা, বাড়ি থেকে, ব্যাংকের টাকা থেকে যা কিছু রয়েছে, সমস্ত কিছু লুটে নিয়ে নিঃস্ব করে দেবেন তাদের। এইটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ব যে রাষ্ট্র, তার প্রসেস চলছে। এসআইআরের যে মানে কত কত মতুয়া নাম বাদ গেছে, তারা হয়রানি হচ্ছে, তাদের জীবন হেনস্থার মুখে পড়ছে। মানে সারাক্ষণ কাগজ কাগজ কাগজ, তারা নাগরিক কি নাগরিক নয়, এই প্রশ্ন চারিদিকে। মানে তাদের জীবনযাপন কিভাবে চলবে, তাদের জীবন কিভাবে চলবে, তাদের খাদ্য, বাসস্থান, রুজি, সেই প্রশ্ন কারণ নেই। তাদেরই ভোটে যে নেতা গেছে, সে বলছে যে এতগুলো রোহিঙ্গা বাদ যাবে, মানে 1 লাখ 2 লাখ যদি মতুয়া বাদ যায় যাবে। মানে যাদের ভোটে সে গেল, তাদের ভোটের কোনো গুরুত্ব নেই, তাদের জীবনের কোনো গুরুত্ব নেই। তো কোন সনাতনীদের জন্য লড়ছে আমি জানি না। হতে পারে সেটা মানে আম্বানি, আদানি ছাড়া আর কোনো সনাতনীদের পক্ষে যে লড়ছে, এটা আমি তো দেখতে পাচ্ছি না। এটার সম্পূর্ণ বিরোধিতা করি। আর আপনি বললেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, আমাদের রাজ্যের সেটা কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে বিধানসভা থেকে আমাদের রাজ্যের। কিন্তু জনগণ কি মানেন তাকে বিরোধী দলনেতা হিসাবে? জনগণ ওনাকে বিরোধী দলনেতা হিসাবে মানেন না। হ্যাঁ, অবশ্যই যারা দাঙ্গার প্ররোচনায়, দাঙ্গার ক্ষেত্রে এগিয়ে যেতে চান, তারা ওনাকে বিরোধী দলনেতা হিসাবে মানেন। কিন্তু দেশের সামগ্রিক জনগণ ওনাকে বিরোধী দলনেতা হিসাবে মানেন না। ওনাকে যদি বিরোধী দলনেতা হিসাবে মানতেন, তাহলে বিজেপি এ রাজ্যে অনেক আগে থেকে ক্ষমতায় চলে আসতো, ওনার বিরোধী দলনেতা হওয়া লাগতো না। এখন হিন্দু রাষ্ট্র, এই কথাটা তো একটু অসাংবিধানিক কথা। কারণ আমাদের সংবিধান এটাকে একটি সেকুলার রাষ্ট্র হিসাবেই প্রতিষ্ঠিত করেছে। এখানে কোনো হিন্দু রাষ্ট্র নয়, এটা মুসলিম রাষ্ট্র নয়, এটা খ্রিস্টান রাষ্ট্রও নয়, এটা কোনো ভাষারও রাষ্ট্র নয়। এখানে বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতের মানুষ এখানে সহযাপন করে এসেছে, এটার ইতিহাস তাই বলে। তো হিন্দু রাষ্ট্র যারা বলে, প্রথমত তারা অসাংবিধানিক, সংবিধান বিরোধী তারা, এবং সেই সূত্রে মানে তাদের ভাষাতে যদি বলি, তারাই আসলে দেশদ্রোহী। সংবিধানকে অবমাননা করে তারা কিভাবে দেশপ্রেমী হয় আমি জানি না, সেটা সাধারণ মানুষ আরও ভালোভাবে বলবে। কারণ সংবিধান যে ভারতবর্ষ, যে দেশটা গড়ে উঠেছে, সেই দেশের নিপ, স্বাধীন ভারতবর্ষের নিপ, ভিত্তি, সেই ভিত্তিকে যারা বারবার অপমান করে, বারবার সেটাকে অবমাননা করে, তারা কিভাবে দেশপ্রেমী হয়ে ওঠে, এটাই তো খুব
মানে একটু প্রশ্নের ব্যাপার। আর দ্বিতীয়ত তারা যাদের অনুসরণ করে তারা স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা পালন করেছে তা আমরা জানি। সেই মানে আরএসএস সাভারকার তারা মুচলেখা দিয়েছে ব্রিটিশদের কাছে। হ্যাঁ, তারা আজকে এসে এখন বাঙালিদেরকে মানে তাদের উত্তরসূরিরা এসে বাঙালিদের মানে ক্ষুদিরামের বংশধর মানে যারা অল্প বয়সে প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, সুভাষচন্দ্রের বংশধর, তাদেরকে বাংলাদেশি সন্দেহে মারছে, তাদেরকে মানে ভোটের সময় এসে জাস্ট মানে বিভিন্ন বলি, কিন্তু সারাক্ষণ মানে সারা ভারতবর্ষ জুড়ে মানে বাঙালি নিধন চলছে, বাঙালি হত্যাযজ্ঞ চলছে। এই বিজেপি, এই আরএসএস বাঙালির খুনি, বাঙালির শত্রু এরা। এটা মানে বুঝে নেওয়া উচিত, প্রকাশ্য বুঝে নেওয়া উচিত। আজকে তৃণমূল সরকার যে কাজ করছে তাতে এই বিরোধী দলনেতার যে রাজনৈতিক দল তাদের অঙ্গুলি হেলনেই চলছে, ফলে বিরোধী আর সরকার সব আজকে মিলেমিশে এক হয়ে গেছে। যে কারণে আপনি আরও ভালোভাবে দেখতে পাবেন এই যে কেন্দ্র সরকার এসআইআর লাগু করেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জোর গলায় বললেন এসআইআর বাতিল করা উচিত, এসআইআর বন্ধ করা উচিত, এটা এনআরসির সাথে যুক্ত। কিন্তু তারাই আবার ফর্মটাও ফিল আপ করিয়ে দিলেন, সেখানে কিন্তু প্রতিটা রাজনৈতিক দল জড়িত আছে। এখান থেকে এই যে ফর্ম ফিল আপের পরে প্রচুর মানুষ বাদ গেলেন, তাদের নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। যারা বাদ গেল তাদের ভবিষ্যৎ কি হবে? বিহারে যারা বাদ গেছে তাদের কি ভবিষ্যৎ হয়েছে? তারা কি এদেশের নাগরিক হবে নাকি থাকবে না? তারা কোথায় যাবে? এসব প্রশ্ন করা কিন্তু রাজ্য সরকারেরই অধিকার, কেন্দ্র সরকারকে। প্রথমত এইখানে আপনাকে একটা জিনিস আমি ঠিক করে দিই, সাম্প্রদায়িকতা এদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রতিটা রাজনৈতিক দল সাম্প্রদায়িকতার ব্যবহার করেছে, তাই আজকে এই পিছিয়ে পড়া যে আদিবাসী রয়েছে, মুসলমান রয়েছে, তাদের আজকে কোনো উন্নয়ন হয়নি তথাকথিত দেশের 80 বছরের স্বাধীনতার পরেও। কিন্তু বিজেপি আর এসএস তার অনেক ধাপ ওপরে। তারা যেটা করছে তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা হলো ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র। এটা সাম্প্রদায়িকতা নয়, এটা তার থেকেও ওপরে। এই ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্রকে উৎখাত করতে গেলে তারা যাদের ওপরে অত্যাচার নামিয়ে এনেছে প্রত্যেককে এক হয়ে রাস্তায় নেমে নানান পদ্ধতিতে লড়াই করতে পারলেই একে উৎখাত করা সম্ভব। এবং আজকে যে পরিস্থিতি তাতে আমরা আশাবাদী যে এই শক্তিকে আমরা উচ্ছেদ করব এবং এই জনবিরোধী যে রাষ্ট্রবাদের একটা পরিচালনা চলছে সারা দেশ জুড়ে, যেখানে আদিবাসী, দলিত বা মুসলমান নাগরিকের কোনো ঠাঁই নেই, তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। দেখুন, হ্যাঁ, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে কারণ গোটা বিষয়টাই তো হচ্ছে বেনাগরিকীকরণ। তাতে 80 হোক আর 18 হোক, তাতে তাদের কোনো তফাৎ নেই। তাদের মূল উদ্দেশ্য দেখুন, অনেকেই এটাকে বলছে এইটা আরএসএসের পরিকল্পনা। আচ্ছা, আরএসএসের যদি পরিকল্পনা হতো তাহলে তো কংগ্রেস এটা বিরোধিতা করত, এটার বিরোধিতা সিপিএম করত, এটার বিরোধিতা তৃণমূল করত। কাজেই এইটা আরএসএসের থেকেও উঁচু কোনো জায়গা থেকে পরিকল্পনা। অর্থাৎ আমরা এইটাকে বলছি এইটা আন্তর্জাতিক কর্পোরেটের পরিকল্পনা। যে পরিকল্পনা আরএসএস যেমন মানছে, বিজেপি মানছে, সিপিএম মানছে, তৃণমূল মানছে, কংগ্রেস মানছে, এটাকে মেনে তারা জনগণের টুটি চিপে ধরছে এবং জনগণকে, কোটি কোটি মানুষকে বেনাগরিক করছে। সেটা 90 থেকে 18 কেউ বাদ যাবে। দেখুন, বিজেপির আগ্রাসন বাঙালিদের উপর, এটার মূল কারণ হচ্ছে মানে গোটা ভারতবর্ষে বিজেপির বা আরএসএসের যে ইডিওলজি তার বিরুদ্ধে বাঙালিদের একটা প্রচার আছে সারা ভারতবর্ষ জুড়ে। এটাই তার প্রধান কারণ, অন্য কোনো কারণ বলে আমাদের মনে হয়। দেখুন, এটা তো আজকের ঘটনা নয়, এটা গত যদি 10 বছর আমরা দেখি এই ভারতবর্ষে সংখ্যালঘু নিপীড়ন, একটা হত্যাযজ্ঞ চলছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধু সংখ্যালঘু, ধর্মীয়ভাবে সংখ্যালঘু নয়, সেটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেটা ভাষাগতভাবে, সেটা জাতিগতভাবে, সেটা শ্রেণীগতভাবে। ভারতবর্ষ জুড়ে একটা মবের মুলুক তৈরি হয়েছে, একটা মব রাষ্ট্র তৈরি হয়েছে। যখন তখন যাকে খুশি পিটিয়ে হত্যা করা যাচ্ছে, পুড়িয়ে হত্যা করা যাচ্ছে। তুমি যদি বাংলা ভাষায় কথা বলো বাংলাদেশি সন্দেহে, তুমি যদি মুসলিম হও তো কোনো কথাই নেই, তোমার বারবার প্রমাণ দিতে হবে তুমি পাকিস্তানি নাও, তুমি ভারতীয়, বিভিন্নভাবে। তো এই জয় শ্রীরাম স্লোগানটা যে আদ্যপান্ত একটি রাজনৈতিক স্লোগান, সেটা গত 8-9 বছরে প্রতিষ্ঠিত করেছে এই বিজেপি আরএসএস। এটা কোনো ধর্মীয় স্লোগান নয়। এটার কারণ এই স্লোগানের মধ্যে হাজার হাজার সংখ্যালঘু রক্ত লেগে আছে। বিভিন্ন ধর্ষকের
সপক্ষে যখন মিছিল হয় সেই মিছিলেও জয় শ্রীরাম শুনেছি আমরা, জয় শ্রীরাম স্লোগান। গতকালকের একটা ঘটনা, একটা জন্মদিনের পার্টিতে গিয়ে কিছু বজরং দলের লোকজন জয় শ্রীরাম বলে ভণ্ডুল করে, সেখানে মানে ধ্বংসযজ্ঞ চালায়। এই 25শে ডিসেম্বর ক্রিসমাস গেল, সারা পৃথিবী জুড়ে ক্রিসমাস পালিত হলো। ভারতবর্ষ একমাত্র রাষ্ট্র যেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়েই বিভিন্ন জায়গায় ক্রিসমাস ট্রি থেকে শুরু করে স্কুলে বাচ্চারা যখন ক্রিসমাস টুপি পরে আসে তাদেরকে হেনস্থা করা, রাস্তাতে হেনস্থা করা, যারা যে সমস্ত গরিব মানে যারা হকার তারা যে সমস্ত ওই টুপি, যেটা সান্তা ক্লজের টুপি, সেগুলো বিক্রি করে তাদেরকে বিভিন্নভাবে ধমকি করা হয় যে এখানে হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দুদেরই চলবে, বাকি কিছু চলবে না, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করে। জয় শ্রীরাম একটা আদ্যপান্ত রাজনৈতিক স্লোগান। আমার মনে হয় না বাংলায় বিজেপি সরকারে আসার কোনো সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে বিজেপি নিজেও চায় না যে এবারে সে সরকারে আসতে। বিজেপির যা যা পরিকল্পনা, নেগেটিভ পরিকল্পনা, বিজেপি সমস্ত তৃণমূলকে দিয়ে সেগুলোকে ইমপ্লিমেন্ট করাচ্ছে। কাজে বিজেপি যদি তাদের সরকারে আসার পরিকল্পনা থাকতো তাহলে মতুয়াদের এই বিপদে তারা ফেলতো না, আদিবাসীদের বিপদে ফেলতো না, উত্তরবঙ্গে কামতাপুরীদের বিপদে ফেলতো না। কাজে এখান থেকে পরিষ্কার যেটা, সেটা হচ্ছে যে বিজেপির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কোনো পরিকল্পনা নেই। হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে আসার চেষ্টা তো হচ্ছে, এটা তো আপনারাও বুঝছেন, সকলে বুঝছেন, কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের ইনহেরেন্ট ভিত এত শক্ত যে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র করা যাবে না। কিন্তু ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না। ভারতবর্ষের ইনহেরেন্ট বেস সেটা নেই যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা যাবে। সে তো বটেই যে গোটা বাঙালি জাতির নামে অনুপ্রবেশকারী নামে একটা ঘুষপেটিয়া নামে একটা দাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এটা সত্যি কথা। আপনি যদি দেখেন যে বর্ডারে মিলিটারিদের দেওয়া হয়েছে যে যদি কেউ বাংলায় কথা বলে তাকে গুলি চালিয়ে দেওয়ার জন্য, তাহলে এটাই তো সিএ আইনের সবচেয়ে বড় বিরোধিতা আপনি সেই হিসেবে দেখেন। বিজেপি শুনুন, বিজেপি এখন সরকারে আছে, বড় পার্টি আছে, তাদের অনেক নেতাও আছে, তাদের অনেক পয়সাও আছে, তাদের অনেক ক্ষমতাও আছে, এগুলো আমি জানি। তা সত্ত্বেও ভারতবর্ষের ইনহেরেন্ট বেস এত শক্ত যে ভারতবর্ষকে একটা ইউনিটারি রিলিজিয়াস কান্ট্রি এটা করা খুব মুশকিল, করা যাবে না। এটা তো একটা নৃশংসতম ঘটনা। এটার বিরুদ্ধে মানে যত বেশি বলা যায় তাও কম হয়ে যায়। এইটা মূলত ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি আছে সেই পলিসিটাকে মানুষকে ভাগ করে, মানুষ যেন ঐক্যবদ্ধ না হতে পারে। কখনো সেটা ধর্মের ভিত্তিতে, কখনো সেটা ভাষার ভিত্তিতে, কখনো সেটা জাতির ভিত্তিতে। এইটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এইটার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো কিছু করছে না। এইটা তো বললামই তো, এইটা একটা নৃশংসতম ঘটনা। এইটার বিরুদ্ধে মানে যতই কিছু বলি না কেন সেটাও কম পড়ে যাবে। এটা একটা চূড়ান্ত অপরাধ। এদেরকে একদম মানে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া দরকার। হ্যাঁ, এটাও তো একটা একই বিষয় যে মানুষকে বিভাজন করা। আজকে কোথাও ভাষার ভিত্তিতে, কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও জাতির ভিত্তিতে মানুষকে বিভাজন করাই মূল উদ্দেশ্য। সেই কারণে এসব করছে, এই গোটাটাই রাজনীতি, অন্য কিছু না।